নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একেবারে স্বরধ্বনির আদ্য প্রান্ত শুরু করব। তো সবগুলোই স্বরধ্বনি শেষ করা সম্ভব নয়, এই জন্য আমি আজকে পর্ব 1 দিয়ে শুরু করলাম। পর্যায়ক্রমে কিন্তু স্বরধ্বনির যত প্রশ্ন আছে সব প্রশ্ন কিন্তু আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি বিভিন্ন চাকরি পরীক্ষায় স্বরধ্বনি থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা উত্তর 100-100 দিতে পারবে। তার কথা নয়, আমরা ক্লাসে যাই। তো দেখো, স্বরধ্বনি আমরা জানি স্বরধ্বনি 11টি। স্বরধ্বনি কাকে বলা হয়? যে ধ্বনি উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে আসার সময় এই মুখ গহ্বরের কোথাও বাধা প্রাপ্ত হয় না, তখন তাকে বলি আমরা কিন্তু স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি 11টি। আর এখন দেখো, লক্ষ্য করে আমি সুন্দর করে এই বর্ণগুলো লিখেছি। তো লক্ষ্য করে দেখো, প্রথম যে 6টি বর্ণ আছে, এই প্রথম 6টি বর্ণ কিন্তু পূর্ণমাত্রার বর্ণ। প্রথম যে 6টি বর্ণ, সেই বর্ণ কিন্তু পূর্ণমাত্রার বর্ণ। এই জন্য যদি বলা হয় স্বরধ্বনির পূর্ণমাত্রা বর্ণ কয়টি, তোমরা উত্তর দেবা 6টি। তারপরে দেখো রি, এটা হচ্ছে সংস্কৃত ভাষার বর্ণ। তো দেখো রি কিন্তু অর্ধমাত্রা, তার মানে রি স্বরধ্বনি থেকে অর্ধমাত্রার বর্ণ কয়টি আমরা বলবো? 1টি। এখন দেখো পরের গুলো 4টি, এই 4টি কিন্তু আমাদের হচ্ছে মাত্রাহীন বর্ণ। তাহলে মোট 11টি, 11টির মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 6টি, অর্ধমাত্রা হচ্ছে 1টি রি, আর বাকি 4টি হচ্ছে কিন্তু মাত্রাহীন। আমরা কিন্তু এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো আশা করছি। এখন দেখো মৌলিক স্বরধ্বনি গুলো কাকে বলা হয়? যে ধ্বনিগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি না বা ভাঙতে পারি না, তাকে কিন্তু বলি আমরা মৌলিক স্বরধ্বনি। তো এখন দেখো, এখানে অ একটি আছে, অমৌলিক, আমৌলিক, রস্বই মৌলিক, কিন্তু দীর্ঘইটা মৌলিক নয়। কি জন্য? দীর্ঘইর মধ্যে আমরা রস্বই সুর দেখতে পাই। তারপর রস্ব মৌলিক, দীর্ঘটা নয়। রিটা তো আমি আগেই বললাম সংস্কৃত ভাষার হচ্ছে বর্ণ। এ হয় ওই নয়, ও হয় ও কিন্তু নয়। তাহলে আমরা পালাম 1 2 3 4 5 6। তাহলে 6টি পালাম, 1 2 3 4 5 6। এই যে এটা কিন্তু মৌলিক ধ্বনি হিসাবে প্রতিষ্ঠা করেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। তাহলে যদি প্রশ্ন আসে মৌলিক স্বরধ্বনিতে কে প্রতিষ্ঠা করেছেন, তখন কিন্তু আমরা উত্তর দিব যে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। তাহলে আমরা পালাম যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে কিন্তু 7টি। এখন দেখো যৌগিক স্বরধ্বনি যখন দুটি ধ্বনি একত্রে বা এক অক্ষরে উচ্চারিত হয়, দুটি ধ্বনি যখন এক অক্ষরে উচ্চারিত হয় তখন তাকে বলবো আমরা যৌগিক স্বরধ্বনি। তো দেখো যৌগিক স্বরধ্বনি কিন্তু 25টি। তো এই দেখো শিউলি, এখানে একটা মজার টেকনিকও আছে। শিউলি দেখো রস্বই আছে, একটা কার, তারপরে কিন্তু রস্বউ, স্বরধ্বনি। তাহলে আমরা এই কারটা নিলাম পূর্ণমাত্রায়, আর পরেরটা নিলাম রস্বউ, তাহলে হয়ে গেল কিন্তু ইউ। তাহলে ইউ এর মধ্যে আছে কি? রস্বই যোগ রস্বউ, ইউ পেলাম। তাহলে দুটা ধ্বনি একসাথে যখন উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তারপর দেখো বিয়ের মধ্যে রস্বই আর এ আছে, তাহলে ইয়ে হয়ে গেল। তাহলে ইয়ের মধ্যে কি আছে? রস্বই যোগ এ আবার কিন্তু অন্তস্থ হয়, তোমরা জানোই। এখন দেখো সেই এর মধ্যে দেখো এ যোগ রস্বই, এই যে এ কারটা এখানে পূর্ণমাত্রা হয়ে গেছে, আর রস্বইটা রস্বই কারটা চলে আসছে, এ কারটা এখানে পূর্ণ বর্ণ হয়েছে। তাহলে এর মধ্যে এ যোগ রস্বই, এই যে এ যোগ রস্বই এটাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখন যদি বলি আমরা যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। আচ্ছা, যৌগিক স্বরধ্বনির অপর নাম কি? তাহলে বলবো আমরা দ্বিস্বর ধ্বনি। আবার যদি বলি দ্বিস্বর ধ্বনির অপর নাম কি, তাহলে বলবো আমরা কিন্তু সন্ধিস্বর ধ্বনি। এখন যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কিন্তু, এই যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে কিন্তু ও। ওই আর ও নবম দশম শ্রেণীর যে পুরাতন বই আছে সেই বইয়ে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে যে ও এর মধ্যে অ যোগ রস্বই আছে, আর ও এর মধ্যে আমরা পাই অ যোগ রস্বউ অথবা ও যোগ রস্বউ, অ যোগ রস্বউ অথবা ও যোগ রস্বউর মধ্যে হচ্ছে ও। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এই যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি, এবং সেই বর্ণগুলো ভাঙালে আমরা কি পাই, এটা প্রায় পরীক্ষায় আসে। এখন দেখো অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণটা হলো কি, যে আমরা যখন মৌলিক স্বরধ্বনির উপর এই যে চন্দ্রবিন্দু দিব তখনই সেটা কিন্তু হচ্ছে অনুনাসিক বর্ণ হয়ে যায়। মৌলিক স্বরধ্বনির উপর যখন আমরা চন্দ্রবিন্দু দিব তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমার 7টি, এই 7টির উপরে যখন আমরা
চন্দ্রবিন্দু দিব তখন হয়ে যাবে কিন্তু অনুনাসিক স্বরধ্বনি। যদি বলি এখন অনুনাসিক স্বরধ্বনি কয়টি, তাহলে উত্তর দিবে তোমরা 7টি। আচ্ছা, এখন দেখো এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কিন্তু কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার আছে কিন্তু 10টি, আর কার নাই কিন্তু অধ্বনির। কার শুধু নাই, অধ্বনির। এই অধ্বনির কার নাই, এজন্য একে বলা হয় নীলিন বর্ণ বা নীল বর্ণ। তাহলে নীলিন বর্ণ বা নীল বর্ণ কোনটি? তাহলে তোমরা নিশ্চয়ই এখন উত্তর দিবা অ। আচ্ছা, এই অ ছাড়া কি বাকিগুলো সবারই কিন্তু কার আছে, এই জন্য কার আছে কিন্তু 10টি। তাহলে দেখো এটা আমরা এই আটা আকার আমরা কিন্তু এইভাবে দিই, আকার। তারপর রস্বই কারটা, রস্বই এখানে কিন্তু আমরা রস্বই কার যখন দিব তখন এইভাবে দিব। তাহলে এটা হলো আকার, এটা হলো হচ্ছে রস্বই কার। এখানে দীর্ঘই আমরা দীর্ঘই কারটা আমরা কিন্তু এইভাবে লিখি। সংক্ষিপ্ত রূপ, এটা কিন্তু পূর্ণ রূপ, আর এটা হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপকে বলা হয় কিন্তু কার। এখানে রস্বকার আমরা বর্ণের নিচে দিই রস্বউ। এখানে কত দীর্ঘকার, দীর্ঘটা আমরা এর মতো দিয়ে দিই বর্ণের নিচে। রিটা আমরা বর্ণের নিচে দিই। তারপর ইয়ে মানে একার, ওই মানে হচ্ছে কিন্তু ওইকার, ও মানে হচ্ছে দুদিকে একার এবং আকার মিলে কিন্তু ও বা ওকার হয়। আর ঔকার দেখো একদিকে একার আর একদিকে ঔকার। তাহলে আমরা কার পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্তকে বলা হয় কার, এবং কার আছে কিন্তু 10টি। কার নাইকার অধ্বনির, এই জন্য অধ্বনিকে বলা হয় নীল বর্ণ বা নীল বর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সাফল্য কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।